যে স্যালাইন বিতর্কে তোলপাড় মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতাল, এটা কিন্তু প্রথমবার নয়। গত বছরই তৃণমূল জমানায় মেদিনীপুর মেডিকেলে প্রসূতি মৃত্যুর ঘটনা ঘটেছিল, আর সেবারও ত্রুটিপূর্ণ স্যালাইন দেওয়াতেই মৃত্যু হয়েছে এমন অভিযোগ সামনে আসে। প্রসূতিদের রক্তক্ষরণ বন্ধে রিঙ্গাল ল্যাকটেট স্যালাইন দেওয়া হয়েছিল। রিঙ্গাল ল্যাকটেট স্যালাইনে পার্শ্ব প্রতিক্রিয়ার জেরেই মৃত্যু। স্বাস্থ্য দপ্তরের প্রাথমিক রিপোর্ট মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালের। আর এর আগেও সংশ্লিষ্ট সংস্থা স্যালাইন ঘিরে বিতর্ক হয়। সম্প্রতি কর্ণাটকে ওই সংস্থা স্যালাইনে রোগী মৃত্যুর অভিযোগ পর্যন্ত উঠেছে। স্যালাইন বিতর্কে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতাল। এবার হাসপাতালে ভর্তি হওয়া রোগীকে মেয়াদ উত্তীর্ণ স্যালাইন দেওয়ার অভিযোগ। গুরুতর অসুস্থ অবস্থায় ওই রোগী আইসিইউতে চিকিৎসাধীন। রোগীকে মেয়াদ উত্তীর্ণ ডেক্টোস স্যালাইন দেওয়া হয়েছিল এবং মার্চেই এই স্যালাইনের মেয়াদ ফুরিয়ে গেছিল বলে অভিযোগ জানানো হচ্ছে তার পরিবারের তরফ থেকে। আমার মায়ের হার্টের প্রবলেম আছে, মেজর প্রবলেম আছে, হার্টে কিডনি এফেক্ট আছে, ব্রেনের প্রবলেম আছে, ডক্টর সন্দেহ করছে স্ট্রোক হয়ে গেছে। তো মাকে সুগার ফল করছে বারবার, তার জন্য মাকে এখানে ভর্তি করেছিলাম। তো আজকে 2026-এর মার্চের এক্সপায়ার হয়ে যাওয়া ওষুধ ডেক্সট্রোজ, যেটা সুগারের ওষুধ, তো ওটা চালাচ্ছে। তারপরে চালাতে মায়ের বুকে ছাতিতে প্রবলেম হচ্ছে, ছাতি ধরপড় করছে। আমি খেয়ালও করিনি এখনো অবধি, কিন্তু এই লাস্ট বোতলটা যখন বলছে যে আমার ছাতি কেমন করছে, তখন আমি দেখতেই ছাতি ধরপড় করছে, ছাতি জ্বালা করছে। তখন আমি ওষুধের এক্সপায়ারি দেখতেই তখন দেখছি যে এরকম এক্সপায়ারি মাল চলছে। রোগীর ছেলের বক্তব্য শুনলেন। তিনি বলছেন যে 2026 সালের মার্চ মাসে এই স্যালাইনের মেয়াদ উত্তীর্ণ হয়েছিল। সুগার ফল করেছিল তার মায়ের, তাই তাকে ভর্তি করা হয়েছিল হাসপাতালে। এরপর ডেক্সট্রো স্যালাইন দেওয়া হয়েছিল, যে স্যালাইন মেয়াদ উত্তীর্ণ হয়ে গিয়েছে সেই 2026-এর মার্চে। আর এই স্যালাইন দেওয়ার পরেই তার অবস্থার অবনতি হয়, শ্বাস নিতে অসুবিধা হয়। যদিও হাসপাতালে সুপার জানাচ্ছেন রোগীর অবস্থা স্থিতিশীল। ভুল ঠিকঠাক প্রশ্ন, পেশেন্ট স্টেবল আছে। একটা ইঞ্জেকশন মানে একটা ওই ঘষাপাত পড়ে তো হাসপাতালে, প্রত্যেকটা যে মেডিসিনস গুলো যখন স্টক করা থাকে, কোনোভাবে হয়তো একটা দেওয়ার সঙ্গে সঙ্গেই ডিটেক্টেড হয়েছে। দেওয়ার ঠিক নয়, মানে চালানোর সঙ্গে সঙ্গে তো পেশেন্ট স্টেবল আছে। এই মুহূর্তে কোনো প্রবলেম নেই, শি ইজ আন্ডার মানে স্ট্রিক্ট অবজারভেশন। আমরা একদম ক্রিটিক্যাল কেয়ার, এমনিও না গতকালই ক্রিটিক্যাল কেয়ারে অ্যাডভাইস করা ছিল, যে কোনো কারণে পেশেন্ট পার্টি কালকে ক্রিটিক্যাল কেয়ারে ওনারা নিয়ে যান। সরাসরি চলে যাবো ঝিলম করঞ্জায়, আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। ঝিলম, ঘটনাটা ঠিক কি ঘটেছে? পরিবারের তরফ থেকে অভিযোগ করা হচ্ছে যে স্যালাইন দেওয়া হয়েছিল মার্চেই তার মেয়াদ ফুরিয়ে গিয়েছে, যদিও হাসপাতালের সুপার বলছেন যে রোগীর অবস্থা এখন ঠিকঠাকই রয়েছে। একদমই, হাসপাতালের তরফ থেকে যে দাবি করা হচ্ছে সেই বক্তব্য ইতিমধ্যে স্বাস্থ্য দপ্তরকে জানানো হয়েছে। তবে স্বাস্থ্য দপ্তরের তরফে ইতিমধ্যে যেটা করা হয়েছে যে সেখান থেকে মুখ্য স্বাস্থ্য আধিকারিক এবং মেডিকেল কলেজের যিনি ভাইস প্রিন্সিপাল তাদের কাছ থেকে রিপোর্ট চাওয়া হয়েছে। আজকে আমরা কিছুক্ষণ আগেই স্বাস্থ্যমন্ত্রী শারদত্ত মুখোপাধ্যায়ের সঙ্গে এই কথা বলেছিলাম এবং তাকে প্রশ্ন করা হয়েছিল এই বিষয়ে। তাকে প্রশ্ন করার পর তিনি যে উত্তরটা দেন যে এই বিষয়ে রিপোর্ট চাওয়া হয়েছে, 5 ঘন্টা হলো তিনি জানতে পেরেছেন এবং স্বাস্থ্য দপ্তর রিপোর্ট চেয়েছেন। তার আশঙ্কা, তিনি যেটা বলছেন যে প্রাথমিকভাবে যা তথ্য পাওয়া গেছে তার আশঙ্কা যে কোনো জায়গায় ওয়ার্ডে এই যে ডেক্সট্রো স্যালাইনের সেটা পুরনো মেয়াদ উত্তীর্ণ হয়ে রাখা ছিল। অর্থাৎ 3-4টে ধাপ আছে এই স্যালাইনগুলো যে মেডিকেল স্টোর থেকে ওয়ার্ডে আসে, কিন্তু ওয়ার্ডে এসে সেটা ব্যবহৃত হয়নি এবং কোনো জায়গায় রাখা ছিল। কারোর ত্রুটির ফলে সেটা ব্যবহার হয়ে গিয়েছে। তিনি বলছেন যে রোগিনীর শারীরিক অবস্থা নজরে রাখা হয়েছে, শারীরিক অবস্থা কি আছে সেই সমস্ত রিপোর্ট চেয়েছেন। তবে যেটার ওপর স্বাস্থ্য দপ্তর নজর দিচ্ছে যে কিভাবে এটা ওয়ার্ডে রয়ে গেল, এই মুহূর্তে স্বাস্থ্য দপ্তর নতুন করে একটি অর্ডার দেবেন, যেটা স্বাস্থ্যমন্ত্রী শারদত্ত মুখোপাধ্যায় জানালেন যে 7 দিন অন্তর অন্তর সমস্ত ওয়ার্ড চেক করা হবে, সেখানে কোনো পুরনো স্যালাইন, অব্যবহৃত ওষুধ সেগুলো রয়ে গিয়েছে কিনা সেটা দেখা হবে এবং সেই চেকটা আগে 1 মাস হতো, এখন সেটা 7 দিন রাখা হবে। ওল্ড এক্সপায়ারি মেডিসিনের একটা চেন রয়েছে চেক করার, কিন্তু সেই চেক সিস্টেম ফেল করেছে তেমনটাই তিনি
আশঙ্কা করছেন, সেই কারণে এই ধরনের অভিযোগ আসছে। ফলে পুরো বিষয়টার রিপোর্ট পাওয়া এবং পরবর্তী পদক্ষেপ সব কিছু নিয়ে তিনি পদক্ষেপ করা হবে বলে জানিয়েছেন। তবে মোটের ওপর তিনি এটাও জানিয়েছেন যে এই ধরনের ঘটনা কোনোভাবে বরদাস্ত করা হবে না এবং এই ধরনের ঘটনা অনভিপ্রেত বলেও তিনি জানিয়েছেন। একেবারে ধন্যবাদ জিরম। ঘটনা অনভিপ্রেত, কোনোভাবেই বরদাস্ত করা হবে না। গোটা ঘটনার রিপোর্ট তলব করেছেন স্বাস্থ্যমন্ত্রী 12 ঘন্টার মধ্যে। শোনাব। তদন্ত এবং তলব করা দুটোই করা হয়েছে। আশা করি আজকে 12 ঘন্টার মধ্যেই আমরা রিপোর্ট পেয়ে যাব। এগুলো স্বাস্থ্য দপ্তরে কোনো রকম অনুমতি বা অনুমোদন থাকেও না। আমার মনে হয় যে ওখানে যে স্বাস্থ্য আধিকারিক আছে তাদের সতর্ক সচেতন হওয়া উচিত এগুলো নিয়ে। কোনো এক্সপায়ার্ড ব্যাচের ওষুধ, স্যালাইন বা কোনো ইমপ্লান্টস যদি থেকে থাকে সেগুলো ডিসপোজ করার এসওপি ওনাদের কাছে দেওয়াই আছে, সেগুলো ফলো করা ওনাদের দায়িত্ব। স্বাস্থ্য আধিকারিক যদি দায়িত্ব পালন না করে, দায়িত্ব পালন করানোর ব্যবস্থা স্বাস্থ্য দপ্তর নিতে চলেছে। পশ্চিম এশিয়ায় ফের অশান্তির মেঘ। ইরানের 9টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার হামলায় ইরানের 14 জন সেনার মৃত্যু। দক্ষিণ ইরানের বুশাহরে আইআরজিসির ঠিকানায় হামলা। রাতে আমেরিকায় বায়ু এবং নৌসেনার মিসাইল হানা। ইরান শহরের কাছে সেনা ঠিকানায় একের পর এক বিস্ফোরণের শব্দ। তারা মনে করছে হরমুজ প্রণালীতে তাদের একটা আধিপত্য থাকা দরকার এবং সেই কারণে আমরা দেখলাম হঠাৎই তারা আক্রমণ করে বসলো, বেশ কয়েকটা জাহাজে তারা আক্রমণ করে বসলো এবং তাইতে খেপে উঠলেন আমাদের ট্রাম্প। মানে তার তো সহজেই খেপে ওঠেন, সঙ্গে সঙ্গে ঠিক করলেন যুদ্ধ করতে হবে। যে এলাকায় যুদ্ধ হচ্ছে সেই এলাকাতে হরমুজ প্রণালী, সেখানে বিশ্বের প্রায় 20% তেল যায়। তার ফলে যেটা ঘটছে তেলের যে স্বাভাবিক যেভাবে তেল আমাদের দেশে আসে বা অন্য দেশে আসে সেটা তো আটকে যাচ্ছে। তেলের জাহাজগুলো সেভাবে নড়তে চড়তে পারবে না। তার ফলে তেলের তেলের যে যোগান সেখানে যথেষ্ট একটা আমরা দেখতে পাচ্ছি বাধা আসছে। তেলের দাম 2% বা কোথাও কোথাও বেড়েছে, আমরা খবর পাচ্ছি। এবং ভারতে আমরা যে আমাদের যে তেল কেনা আছে ওটা তেল দাম কম সময়কার কেনা আছে, অপরিশোধিত তেল কেনা আছে, সেগুলো আমরা শোধন করেই তেল চাল বিক্রি করছি। এক্ষুনি বাজারে দাম হয়তো বাড়বে না, কিন্তু বেশ কিছুদিন চললে দাম বাড়তে থাকবে। শেয়ার বাজারে কিন্তু 10 নেমেছে, প্রায় 5%। মানে হরমুজ প্রণালী আটকে যাওয়াই মানে আমাদের একটা চিন্তা ভাবনার জায়গা তৈরি হয়েছে, অর্থনীতি আটকে যাবে, এটা আমরা বুঝতে পারছি, কিন্তু ট্রাম্প বুঝতে পারছেন না এই আবার যুদ্ধ করে তার কি লাভ। তিনি তো সেকেন্ড টার্ম দাঁড়াতে পারবেন না। কিছুদিনের মধ্যেই আমেরিকা নভেম্বরে মিড টার্ম ইলেকশন আছে। চাবাহার থেকে বুশাহার আমেরিকার মিসাইলে চলছে ইরানের একাধিক শহর। ব্যাপক ক্ষয়ক্ষতি, প্রাণনাশের আশঙ্কা। সমুদ্রে টহল দিচ্ছে 20টি আমেরিকান রণতরী। পাল্টা মিসাইল ছুড়ে জবাব দিচ্ছে ইরান। আমেরিকার প্রেসিডেন্ট করছেন সেটা অনিশ্চয়তাকে সবচেয়ে বেশি বাড়িয়ে দিচ্ছেন। অর্থাৎ ধরুন গোটা পৃথিবী মোটামুটি এক ধরনের শান্তি চুক্তির দিকে এগোচ্ছিল, কিন্তু এই যে নতুন করে আবার যুদ্ধ শুরু হলো এবং শান্তি চুক্তি ভাঙার পরে এর দুটো তাৎক্ষণিক রিয়াকশন হয়। একটা হচ্ছে যে আপনি তৎক্ষণাৎ আপনার উৎপাদনের উপর একটা আঘাত আসে যদি এমন জায়গাতে আমেরিকা আঘাত করে থাকে যেখানে তেলের উৎপাদন সরাসরি হয় আর কি। দ্বিতীয় হচ্ছে এই রিয়েল টাইম ইম্প্যাক্টের ছাড়াও মানুষ কিন্তু একটা এক্সপেকটেশনে দামের ওপর নির্ভর করে। অর্থাৎ এই যুদ্ধ হতে পারে এই এক্সপেকটেশনটা কিন্তু দামের ওপর একটা বিরাট প্রভাব ফেলে। অর্থাৎ তার ফলে আপনি যে মজুদ ভান্ডার এবং তার সঙ্গে যে আনুষঙ্গিক যে জিনিসপত্রগুলো সব ইকুয়ালি এফেক্টেড হয় এবং দামের ওপর তার বিরূপ প্রভাব পড়ে। জাহাজ আসতে পারবে না, জাহাজ এলে তার উপর আক্রমণ হবে এবং যতক্ষণ না হরমুজ প্রণালীতে ইরান বা অন্যান্য যারা দখল মুক্ত করতে পারছেন এই সমস্যা থেকে, ততদিন কিন্তু এই অনিশ্চয়তা থেকে যাবে।
অর্থাৎ আমাদের তেলের দাম যদি বিশ্ববাজারে আজকে 7-8% বেড়েছে, কালকে এটা 20% বেড়ে যাবে, তারপর হয়তো আরও খানিকটা বাড়তে পারে। যতক্ষণ না যুদ্ধ আপনার কোনো নিশ্চিত পরিণতির দিকে এগোচ্ছে ততদিন তো এই অনিশ্চয়তা থেকেই যাবে। তাহলে কি যুদ্ধবিরতিতে ইতি পড়লো? যেভাবে চাবাহার বন্দরে আছড়ে পড়ছে একের পর এক গোলা, ইরানের কাছাকাছি সমুদ্র এলাকায় 20টিরও বেশি আমেরিকার যুদ্ধজাহাজ টহল দিচ্ছে। হামলার ফল ভুগতে হবে আমেরিকাকে, পাল্টা হুঁশিয়ারি দিচ্ছে ইরান। আর ফোন করে সমঝোতায় আসতে চাইছে ইরান। সাংবাদিকদের কাছে এরকমই দাবি করেছিলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানের হামলার আশঙ্কায় বাহরিন, কুয়েত, কাতারে বাজছে এয়ার সাইরেন। সারা পৃথিবী, বিশেষ করে আমাদের মতো দেশ যারা এই যুদ্ধের সাথে পাশে নেই, তারা ফেসে গেছে। আমাদের এখন ভুগতে হবে, কারণ ইতিমধ্যেই আমরা দেখতে পাচ্ছি যে তেলের দাম 7-8% বেড়ে গেছে, আজকে হয়তো আরো বেড়ে যাবে। গতকাল বেশ কিছু মার্কেট পড়েছে এবং এর কারণ দেখতে হলে ইরানের গোয়ার্তুমি বলা যায় এবং ইরানের নিউক্লিয়ার পাওয়ার নিয়ে গোয়ার্তুমি, হিজবুল্লাহকে এবং সিরিয়াকে ইসরায়েলের সাথে যুদ্ধ না করতে দেওয়া নিয়ে গোয়ার্তুমি, ইসরায়েলের গোয়ার্তুমি এবং আমেরিকারও কিছুটা গোয়ার্তুমি। এই মুহূর্তে ভারত মানে অ্যাকচুয়ালি ভারত সেলফ ডিফেন্সে আছে, কারণ ভারতের মুদ্রাস্ফীতি হয়ে যাবে, ভারতের তেলের দাম বেড়ে যাবে এবং ডোনাল্ড ট্রাম্পের সাথে এই মুহূর্তে ভারতবর্ষের যা সম্পর্ক, সেখানে মনে হয় না তিনি পাকিস্তানের ঘাট থেকে নেমে বা পাকিস্তানকে কোলে বসিয়ে রেখেছেন, সেখানে ভারতকে উনি নেবেন এবং ভারতও এর মধ্যে জড়াতে চাইবে, আমার মনে হয় না। আমাদের সার্ভাইভ করাটা কতটা আমরা গুছিয়ে নিতে পেরেছি এই সময়টা, এই যে মাঝখানে আমরা বেশ একটা বড় সময় পেয়েছিলাম, আমাদের পেট্রোলিয়াম মিনিস্ট্রি বা আমাদের প্রধানমন্ত্রী কতটা আমরা গুছিয়ে নিতে পেরেছি যাতে আমরা অ্যাবজর্ব করতে পারি এই হঠাৎ করে পেট্রোলের যদি খামতি হয়, সেটা একটা আশা রাখছি যে নিশ্চয়ই কিছু একটা করেছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।